সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমরা এমন একটা ব্যাপারকে নিয়ে ডিসকাশন করবো, সত্যি বলতে গেলে খুবই হিলোরিয়াস। কিন্তু আমরা বলতে গেলে মানে ছোটোবেলা থেকে মানে মানে এই ব্যাপারটা দিয়ে কিন্তু চলে এসেছি। মানে যেমন আমরা ছোটোবেলায় যখন আমরা স্কুল শুরু হয় স্বাভাবিক ব্যাপার, তখন আমাদের কাছে কত সীমিত টপিক থাকতো, বা বলতে গেলে কিছু সীমিত সাবজেক্ট থাকতো, খুবই কম। তারপরে ধীরে ধীরে যেমন মানে বাড়তে থাকে, যেমন তার মধ্যে দেখবে আর্টস টপিকগুলো থাকে, সায়েন্স টপিকগুলো থাকে। এবং তার মধ্যে মানে এটা আমারও হতো, আমি জানি না তোমাদেরও এটা হয় কিনা, যেটা হচ্ছে যে অনেকেরই মানে বেঙ্গলি ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা অত বেশি ভালো লাগতো না। তার কারণ হচ্ছে ওটা মানে অত বেশি মানে ফ্লেভার দেয় না, বা বলতে গেলে ওর বেশি মানে কি বলবো কনসেপচুয়াল ম্যানার নেই। এটা মানে সত্যি মানে সবার যেন এটা যেন মনে হয়, আমি বলবো না সবার, কিন্তু হ্যাঁ কিছু কিছু জনের মনে হতো। তো সেক্ষেত্রে সবাই ভাবতো যে হ্যাঁ ওর থেকে বোধহয় আমার হিস্ট্রি জিওগ্রাফি, অথবা হ্যাঁ তখন আমাদেরকে একসাথে ওইগুলো করতেই হতো, তখন আমরা হিস্ট্রি জিওগ্রাফি তার সাথে সায়েন্স গ্রুপটাও ভালো লাগতো। হ্যাঁ কিছু জনের তার মধ্যে ম্যাথ ভালো লাগতো না, কারণ ওতে প্রচুর বেশি ক্যালকুলেটিভ ব্যাপার থাকতো। তো ওটাকে অত বেশি মানে ওইভাবে ফিল করা যেত না যতটা মানে আমরা ফিজিক্যাল সায়েন্স তার থেকে শুরু করে লাইফ সায়েন্স এইগুলোকে ফিল করেছি। আর সারা ব্যাপার গাইজ এমন কেউ নেই মানে যে বলবে যে মানে লাইফ সায়েন্স ভালো লাগে না। হ্যাঁ এটা সত্যি, মানে অনেকেই বলবে যে না ভাই আমার লাইফ সায়েন্স ভালো লাগে না, কিন্তু হ্যাঁ আমার ফিজিক্যাল সায়েন্স ভালো লাগে। কিন্তু এরকম হতে পারে, হয়তো কেউ আছে, কিন্তু হ্যাঁ ম্যাক্সিমামই তুমি যদি মানে তোমার স্কুলে যদি দেখো, তাদেরকে ম্যাক্সিমাম সবারই কিন্তু মানে লাইফ সায়েন্স এই ব্যাপারটা যেন একটু বেশি যেন তাদের একটা যেন আলাদাই অ্যাট্রাকশন আছে। কিন্তু তারপর যখন ধীরে ধীরে যখন বড় হতে থাকে, তখন ওই আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপটা সেপারেট হয়ে যায়। তখন মনে হয় যে না আমার সায়েন্স গ্রুপ ভালো লাগছে, আর্টস গ্রুপটা ভালো লাগছে না, কারণ হিস্ট্রি জিওগ্রাফিতে একটু যেন বেশি লিখতে হয়, যেখানে লাইফ সায়েন্সের ড্রয়িং থাকে, ডায়াগ্রাম করতে হয়, তো যথেষ্ট বেশি মানে যারা ড্রয়িং করতে পারে তাদের কাছে তো আরও ভালো, মানে খুব ইজিলি নাম্বার পেয়ে যায়, একটুখানি জাস্ট শেড ফেড করলো। হ্যাঁ মানে আমিও স্কুলে পড়েছি, তো সাই ব্যাপার মাথায় তো আছে। আর ফিজিক্যাল সায়েন্সেও ডায়াগ্রাম আছে, ফিজিক্যাল সায়েন্সে ওই যে ইকুয়েশন বা কিছু কিছু জিনিস থাকে না, যেগুলো মানে খুব ইজিলি মনে থাকে, মানে তুমি ডেফিনেশন দিচ্ছ তার সাথে ওই যে এক্সপ্রেশনগুলো দিচ্ছ, খুবই ইজিলি মানে জিনিসটাকে খুব ক্যাচ করা যায়। ম্যাথামেটিক্সের স্টিল তখনও পর্যন্ত ক্যালকুলেশন থাকে, আর ক্যালকুলেশন করতে মানে সত্যি সময় লাগে, প্র্যাকটিস লাগে। তার থেকে বড় কথা হচ্ছে ভাই কি হচ্ছে, কোথা থেকে এক্স চলে আসছে, কোথা থেকে এক্স উড়ে যাচ্ছে, তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। সত্যি বলতে গেলে খুবই হিলোরিয়াস লাগে। তারপর যখন এই ধীরে ধীরে আমরা এগোই না, তখন মানে কোনো হয়তো একটা টপিককে চুজ করতে হয়, তো তখন ধীরে ধীরে মানে মানে আমরা কি বলবো বাকিগুলোর থেকে না মানে রিলেট হতে হতে কিন্তু বেরিয়ে যায়। তখন ধরো যদি আমি আমার কথাই বলি, তো আমি ধরো একটা টপিককে যখন পিক করছি, ধরো ম্যাথামেটিক্সকে পিক করছি, তখন কিন্তু ওই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওর থেকে কিন্তু ধীরে ধীরে যেন টাচ থেকে যেন বেরিয়ে যাচ্ছি। তো এটা খুবই স্বাভাবিক, মানে যারা ধরো এরকম মানে কোনো অনার্স স্ট্রিম বা বলতে গেলে কোনো একটা পেপারকে পিক করছে, তো ধীরে ধীরে এটা কিন্তু আমাদের সাথে হয়। মানে আমরা ধরো একসাথেই মানে এর আগে শিখে এসেছি, কিন্তু ধীরে ধীরে যখন একটার উপর যখন পার্টিকুলার যখন আমি ফোকাস দিচ্ছি, তখন যেন বাকিগুলোর থেকে যেন ধীরে ধীরে বলতে গেলে প্র্যাকটিস, ধীরে ধীরে মানে আইডিয়া সেগুলো কিন্তু চলে যেতে থাকে। এবং তারপরে তো স্বাভাবিক ব্যাপার ম্যাথামেটিক্সের মধ্যে অনেক ব্রাঞ্চ রয়েছে, যখন সেই ব্রাঞ্চের মধ্যে ঢুকবে তখন সত্যি বলতে গেলে তখন যেন পার্টিকুলার কিছু কিছু জিনিস পছন্দ হতে শুরু হবে স্বাভাবিক ব্যাপার। যেমন আমার কখনো ম্যাথামেটিক্সের মধ্যে অ্যারিথমেটিক মানে বলতে গেলে ওই ইন্টারেস্ট রেট ওই সুদ কষা ওরকম ব্যাপারগুলো কখনোই পছন্দ ছিল না। স্বাভাবিক ব্যাপার, আমি মানে কিছু বুঝতে পারতাম না। তো জাস্ট কিছু ওই ফর্মুলা মনে থাকতো ঠিকই, কিন্তু একটা টাইমের পর যখন আমি বুঝলাম যে হ্যাঁ ভাই অনার্স পড়ার সময় ওখানে কোনো অ্যারিথমেটিক নেই, মানে ওই সব পাটিগণিতের ওই সমস্ত ইন্টারেস্ট রেট ফেট নেই, তখন আমি যথেষ্ট বেশি খুশি হয়েছিলাম। কারণ ওর মধ্যে আইদার একদিক তো ভাই জিওমেট্রি ছিল, অ্যালজেব্রা ছিল, হ্যাঁ অ্যানালিসিস পার্ট ছিল, অ্যানালিসিসটা টোটালি নিউ ছিল, নিউ কনসেপ্ট ছিল। ধীরে ধীরে ওটা কীভাবে মানে একটা গ্লোবাল একটা বিগ থিং হয়ে দাঁড়িয়েছে, তো সেটার আইডিয়া পাই। তখন বলতে গেলে মানে ধীরে ধীরে আমরা আবার ওখানে কিন্তু সাব ডিভিশন হতে শুরু করি। তো অ্যাকচুয়ালি অ্যাট দি এন্ড যখন আমরা এসে পৌঁছাই না, তখন আমাদের যেন মনে হয় যে আজকে যদি আমাকে যদি মানে একটা খিচুড়ি টাইপের যদি একটা এক্সাম দিতে হয় না, মানে ধরো যার মধ্যে ধরো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে। এবার তুমি ধরো ম্যাথটা জানো, এবার ম্যাথের মধ্যে হয়তো স্পেসিক্যালি হয়তো কিছু পোর্শন জানা হতে পারে, তুমি অ্যালজেব্রা জানো, ক্যালকুলাসটা অনেক ভালো মতোভাবে প্র্যাকটিস করেছো, কারণ ওখানে ম্যাক্সিমামে দেখবে ম্যাথের প্রবলেম থাকে, স্বাভাবিকভাবে সমস্তই থাকে। কিন্তু তোমার হয়তো অনেকটা হয়তো প্রবাবিলিটির দিকটা হয়তো ভালো নয়, মানে আর সত্যি বলতে গেলে প্রবাবিলিটি আবার আমার ভালো লাগে না, এটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ কিছু কিছু জনের মানে কিছু জিনিস ভালো লাগে, কিছু জনের কিছু জিনিস ভালো লাগে না, তো সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি কিন্তু চাপ পড়ে, মানে তুমি একটা জায়গা পাচ্ছ আরেকটা জায়গা পারছো না। অ্যান্ড তার সাথে সাথে যদি মানে কিছু কিছু এক্সাম থাকে যেখানে তো ভাই বায়োলজি থেকেও কোয়েশ্চেন আছে, ফিজিক্স কেমিস্ট্রি থেকেও কোয়েশ্চেন আছে। এখন অবশ্য ওটা মানে অ্যাপটিটিউডের জায়গায় চলে গেছে, মানে জেনারেল অ্যাপটিটিউডের মতো চলে গেছে, মানে ওটা পুরো জেনারেল নলেজের বলতে পারো ফিল, আরেকটা হচ্ছে ম্যাথামেটিক্সের একটা আলাদা ফিল। তো সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ
এরকম ব্যাপারগুলো হলে না মানে সত্যি বলতে গেলে আমাদের খুব চাপ পড়ে যায় না, মানে আমি এটা মানে পারি কিন্তু ওটা পারি না এরকম যাকে বলতে গেলে। তো কেন আমি এই কথাটা বলছি মানে এটা কি সত্যি, কারণ আমাদের তো সাইবার ড্রয়িং চ্যানেল, তো ড্রয়িং চ্যানেলের মধ্যেও কি এটা এফেক্ট পড়ে বা বলতে গেলে ড্রয়িংয়ের মধ্যেও কি এফেক্ট পড়ে? হ্যাঁ গাইস, এটা এফেক্ট পড়ে। তো কি করে এফেক্ট পড়ে সেটাকে নিয়ে আজকের মানে ভিডিওটা বানানো। তো দেখো ম্যাক্সিমামই না আমরা যখন ছোটোবেলা থেকে মানে ড্রয়িং করা শুরু করি তখন মানে আমরা কি কি জিনিস প্র্যাকটিস করি, মানে শুরুতে তখন মানে আমাদের কোনো মানে ওরকমভাবে কিছু থাকতো না। মানে ধরো তুমি ধরো ড্রয়িং স্কুলে গেছো, তোমাকে হয়তো কোন দিন একটা ছবি দিল যাতে একটা রবীন্দ্রনাথের পোর্ট্রেট আছে বা কোনো একটা ধরো পোর্ট্রেট আছে, তো তুমি সেটাকে প্র্যাকটিস করলে। পরের সপ্তাহে আবার তুমি ড্রয়িং স্কুলে গেলে, তখন তোমাকে একটা সাবজেক্টিভ ড্রয়িং দিয়ে দিল, তো তুমি সেটাকে প্র্যাকটিস করলে, মানে তোমাকে একটা টপিক করে দেওয়া আছে তুমি সেটাকে প্র্যাকটিস করলে। তারপরের দিন তুমি আবার গেলে, ওখানে হয়তো সেই দিন হয়তো তোমাকে একটা স্টিল লাইফ দিয়ে দিল, তো তুমি সেটাকে প্র্যাকটিস করলে। তো আমরা যেন একসাথে অনেকগুলোকেই কিন্তু প্র্যাকটিস করতে 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 কিন্তু যাই। এরপরে ব্যাপারটা হয়ে যায় যখন এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত সেপারেট হয়ে যায়। ধরো তুমি যখন 5th ইয়ার 6th ইয়ার 7th ইয়ার ওই টাইমে যখন তুমি এক্সাম দেবে, তখন দেখবে ম্যাক্সিমামই বলবে যে আইদার তুমি সাবজেক্টিভ ড্রয়িং করো অথবা তুমি স্টিল লাইফ প্র্যাকটিস করো। এবার দেখো স্টিল লাইফটা কেন করায়, তার কারণ হচ্ছে যে ওটা এক্সামে আসে বলে। হ্যাঁ, কিছু কিছু ড্রয়িং স্কুল অত বেশি কেয়ার করে বলবো বা করে না বলবো এটা আমি এরকমভাবে বলবো না, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় জাস্ট অয়েল পেন্টিংটা যখন শেখায় তখন বলে যে যা ইচ্ছে করো, তুমি সিনারিও করতে পারো, পোর্ট্রেটও করতে পারো, কিন্তু বেটার হয় তখন স্টিল লাইফটা স্টাডি করা, স্টিল লাইফে মানে একটা মডেল রেখে সেটাকে স্টাডি করা। তো এইগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে যায়, মানে তখন বলতে গেলে মানে আমরা একটা সাইড কিন্তু প্র্যাকটিস করা শুরু করি, তার সাথে সাবজেক্টিভ ড্রয়িং। তো মানে সাবজেক্টিভ ড্রয়িং বা কম্পোজিশন মানে এরকম ব্যাপার বা বলতে গেলে টপিক ড্রয়িং, মানে বেসিক্যালি তোমাদের ক্ষেত্রে খুবই ইজি হবে ব্যাপারটা বুঝতে, সেটা হচ্ছে টপিক ড্রয়িং। মানে তুমি যখন ছবি আঁকা শুরু করবে না তখন থেকে মানে আজীবন মানে সারা জীবন কিন্তু এই টপিক ড্রয়িং কিন্তু চলেই আসবে চলেই আসবে চলেই আসবে। ইভেন গাইজ তুমি যদি মানে যে কোনো জায়গায় যদি মানে বড় কোথাও যদি ইন্টারভিউ দিতে যাও না, সেখানেও মানে সাডেনলি হয়তো তোমাকে বসিয়ে আঁকতে দিয়ে দিল, যে বলে দিল যে আমি তোমাকে একটা টপিক দিচ্ছি, ওর ওপর এঁকে দেখাও। এবার টপিক মানে যে সে টপিক হবে না, মানে ওরা হয়তো কোনো একটা কোটেশন বা বলতে গেলে এমন কোনো কথা এমন তুলে দিল যেটার ওপর বললো তুমি ভাবো একটা কনসেপ্ট ভেবে একটা ড্রয়িং করে দেখাও। তো এটা টোটালি কিন্তু ডিফারেন্ট হয়। তো সত্যি বলতে গেলে আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু মানে জগা খিচুড়ি টাইপের মানে পড়ে মানে করে আসি, তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের ওই জায়গাগুলো কিন্তু সেপারেট হতে থাকে। কিন্তু ব্যাপারটা তখন হয় যখন আমরা তারপরে যখন আমরা ধরো কিছু কিছু এমন লাইনে যাই যেখানে ধরো একসাথে অনেক কিছুকে করতে হয়, যার মধ্যে ধরো থাকলে হচ্ছে পোর্ট্রেট থাকে, যার মধ্যে থাকলেও হয়তো সাবজেক্টিভ ড্রয়িং থাকে, যার মধ্যে থাকলেও হয়তো আউটডোর স্টাডিগুলো থাকে, তার মধ্যে থাকলেও হয়তো স্টিল লাইফগুলো থাকে। তো এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট হয়, আর আমরা কিন্তু একটা টাইম কিন্তু প্র্যাকটিস করে থাকি হয়তো কোনো একটা পার্টিকুলার জায়গার উপর। এবার সত্যি বলতে গেলে তখন কিন্তু একটা সব থেকে বড় প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ তোমরা বলবে যে এটা প্রবলেমের কী আছে, ড্রয়িং তো কথা। এবার তুমি সাবজেক্টিভ ড্রয়িং করছো কিংবা স্টিল লাইফ ড্রয়িং করছো, ড্রয়িং তো সেম, কিন্তু না এটা সেম হয় না। তো তাহলে যদি তুমি এইরকমভাবে দেখো তাহলে তো তুমি এটাও বলতে পারো যে আমি ফিজিক্স পড়ছি, ওখানেও তো আমি পড়ছি, আর এখানে আমি যখন কেমিস্ট্রি পড়ছি ওখানেও তো পড়ছি, তো এরকম ব্যাপার হয়ে গেল। কিন্তু গাইজ আলটিমেটলি দুটোই কিন্তু ডিফারেন্ট। তুমি আজকে স্টিল লাইফ যেভাবে স্টাডি করছো, তুমি কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং বা বলতে গেলে তুমি যখন আউটডোর স্টাডি করবে কোথাও হয়তো একটা বসে ড্রয়িং করবে, সেটা কিন্তু সেম হবে না। স্টিল লাইফে কিন্তু সেই জিনিসটা কিন্তু পুরো স্টিল থাকবে, কিন্তু যখন তুমি একটা চারপাশে লোকজন হেঁটে যাচ্ছে এরকমভাবে কাজটা হচ্ছে, তো তখন কিন্তু তুমি সেটা কিন্তু অত ভালো মতোভাবে কিন্তু অবজার্ভ করতে পারবে না, তখন কিন্তু তোমার প্রচুর সময় লাগবে। ব্যাপারটা তুমি মানে কি বলো ফুটিয়েই তুলতে পারবে না, তুমি পেন্সিল মানে পেজে ছোঁয়াবে সঙ্গে সঙ্গে কিচ্ছু হবে না যাকে বলতে গেলে, যেখানে তুমি স্টিল লাইফ হয়তো খুব ইজিলি ড্রয়িং করে দিতে পারবে। ইভেন তাই নয়, তুমি দেখতে পাবে যে ধরো তুমি হয়তো একটা পোর্ট্রেট খুব ভালো করতে পারো, তুমি প্রচুর ভালো পোর্ট্রেট করতে পারো, পোর্ট্রেট প্র্যাকটিস করতে পারো, তোমার সামনে যদি কেউ বসে থাকে তুমি ইজিলি তার ড্রয়িং করে দিতে পারো। কিন্তু যখনই তুমি সাবজেক্টিভ ড্রয়িংয়ের ক্ষেত্রে ওই জিনিসটা করতে যাবে না, ধরো একটা তুমি সাবজেক্টিভ কাজ করতে গেছো, তুমি কিন্তু করতে পারবে না। ইভেন এটাও মানে আমরা মানে অনেকেই এটা মানে ফেস করি, সেটা হচ্ছে যে ধরো খুব মানে ইজি ইজি টপিকগুলো, মানে এখন ব্যাপারটা কি হয়ে গেছে মানে এটা খুবই স্বাভাবিক, মানে আমরা খুব সাজেস্টিভ হয়ে যাই না, মানে সেই ধরো মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে মানে কি হয় কিছু কোয়েশ্চেন থাকে যেটা খুব রিপিট করে, তো আমরা ওটাকেই প্র্যাকটিস করে চলে যাই। এবার হতে পারে আনকমন কিছু কোয়েশ্চেন চলে এলো, তখন তো মানে পুরো বাঁশ যাকে বলতে গেলে। কিন্তু এই জিনিসটাও কিন্তু ফেস করতে হয়, মানে এই জিনিসটা ফেস করতে হয় কীভাবে, সেটা হচ্ছে যে আমরা প্রচুর বই ফলো করি, এত বই ফলো করি মানে ইভেন আমি নিজেও বলবো যে আমার কাছে মানে যা বইয়ের কালেকশন আছে পসিবলি বলা যেতে পারে হ্যাঁ আমি 30-40টা মতো সাবজেক্টিভ ড্রয়িং তো ইজি বেরিয়ে যাবে। কিন্তু যখন আমরা ধরো ফাইন আর্টসের এক্সাম দিতে যাই না, আর ওখানে যখন মানে এমন এমন কিছু টপিক দেয়, আর সেই টপিকগুলো মানে বইতে তো দূরের কথা মানে কখনো দেখিনি, কখনো আইডিয়াও করতে পারি না, এরকম যাকে বলতে গেলে মানে
এমন এমন টপিক তুলে দেয়, মানে এমন এমন মানে কথাগুলোকে তুলবে না, মানে প্রথমে তো বুঝতে হবে যে হ্যাঁ এরকম সিনের মধ্যে কি কি থাকতে পারে, কিরকম ফিগার থাকতে পারে, অ্যাকচুয়ালি সিনটা দেখতে কিরকম হয় যা না দেখা আমি যাকে বলতে গেলে। তো এরকম কিন্তু প্রচুর ফেস করতে হয়, কিন্তু এইটাই কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়। মানে আমরা যখন প্র্যাকটিস করি, প্র্যাকটিসটা কিন্তু টোটালি কিন্তু ডিফারেন্ট দিকে কিন্তু চলে যায়। শুধু তাই নয়, তুমি আমি বেট লাগিয়ে বলতে পারি, মানে যারা ধরো খুব পোর্ট্রেট ড্রয়িং করে না, তাদেরকে যদি তুমি সাডেনলি একটা কোনো টপিক দিয়ে বলো না যে তুই এই টপিকটার উপর কাজ করতে পারবি না, পারবি কি না, সে কিন্তু করতেই পারবে না। কারণ সে মানে যেরকমভাবে প্র্যাকটিস করেছে, মানে সে পোর্ট্রেটকে যেরকমভাবে ভিজুয়ালাইজ করে, সে কিন্তু একটা আউটডোরকে বা বলতে গেলে একটা সিনকে কিন্তু সেরকমভাবে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবে না। তার কিন্তু প্রচুর সমস্যা হবে, তার কারণ হচ্ছে যে সে ওইভাবে কিন্তু প্র্যাকটিসটা করেইনি। তো এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে আমরা ভাবি বোধহয় যে একজন হয়তো ড্রয়িং করতে, এটা খুবই স্বাভাবিক। মানে ধরো তোমাদেরও তো মনে হবে যে একটা ইউটিউব চ্যানেল আছে, তো একজন ড্রয়িং শেখাচ্ছে, তার মানে তার ক্ষেত্রে হয়তো একসাথে সমস্ত কিছু করাটা খুবই পসিবল। সে পোর্ট্রেট হোক কিংবা সাবজেক্টিভ ড্রয়িং হোক কিংবা স্টিল লাইফ হোক, সব ইজি, কিন্তু ইটস নট এ ইজি। কারণ এই প্রত্যেকটা তিনটে পার্ট কিন্তু টোটালি কিন্তু সেপারেট ব্রাঞ্চে চলে যায়। তো সেক্ষেত্রে যে হয়তো খুব ভালো পোর্ট্রেট করতে পারবে ইজিলি, মানে যে কাউকে হয়তো সামনে বসিয়ে রেখে হুবহু খুব তাড়াতাড়িতে তুলে নেবে, সে তাকে যদি তুমি একটা এমন টপিক তুলে দাও, সে কিন্তু ইজিলি কিন্তু করতে পারবে না। আর তোমরা দেখেছো যে মানে আমরা যেমন আমাদের চ্যানেলে যখন পোস্টার ড্রয়িং করে থাকি বা বলতে গেলে সাবজেক্টিভ ড্রয়িং, কিন্তু এমন এমন কিছু টপিক আছে, মানে ইভেন যারা ভিডিওটা দেখছো, যারাও মানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, সেই টপিকগুলো কিন্তু টোটালি কিন্তু ডিফারেন্ট টাইপের হয়। এমন এমন মানে আমি জানি না আমি কতটা ভালো করতে পারি, কিন্তু আমি সেটা সবসময় এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। তো এই ব্যাপারগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে যে পোর্ট্রেট করতে ভালো পারবে, সে জরুরি নয় যে সে সাবজেক্টিভ ড্রয়িং যথেষ্ট ভালো পারবে। মানে সাবজেক্টিভ ড্রয়িং ভালো পারার কথা নয়, মানে সেই সাবজেক্টটাকে ভিজুয়ালাইজ যথেষ্ট ভালো করতে পারবে বা স্টিল লাইফকে ভালো মতোভাবে করতে পারবে, মানে করতে পারবে। তো এই তিনটে কিন্তু টোটালি কিন্তু ডিফারেন্ট। সেম লাইক এরকম কিন্তু আরও প্রচুর প্রচুর মানে ব্রাঞ্চ রয়েছে। তোমরা কি ভাবছো ড্রয়িংয়ের মধ্যে খালি এই তিনটেই ব্রাঞ্চ রয়েছে? কারণ সত্যি বলতে গেলে আমরা ড্রয়িং স্কুলে খুবই সীমিত জিনিস শিখে থাকি, তো তার জন্য আমাদের মনে হয় যে হ্যাঁ খালি বোধহয় তিনটে চারটে ব্রাঞ্চ রয়েছে, কিন্তু অনেক ব্রাঞ্চ রয়েছে। যেমন যখন তুমি হায়ার স্টাডি করবে, তখন তুমি দেখতে পাবে যে সায়েন্স, তার মধ্যে এতগুলো ব্রাঞ্চ, তার মধ্যে প্রত্যেকটা টপিক, ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ব্রাঞ্চ, ম্যাথামেটিক্সের মধ্যে অ্যানালিসিস আছে, অ্যালজেব্রা আছে, তার মধ্যে প্রচুর প্রচুর ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে আবার বায়ো ম্যাথামেটিক্স রয়েছে, প্রচুর প্রচুর মানে ব্রাঞ্চ রয়েছে। তো এই প্রত্যেকটা ব্রাঞ্চ যখন তুমি ঢুকবে না, তখন যেন মনে হবে যে তুমি জাস্ট একটা ছোট্ট, মানে একটা ছোট্ট জায়গাটাকে তুমি হয়তো ভালো করে চেনো, কিন্তু বাকি জায়গাগুলোকে তুমি চেনোই না। তার কারণ হচ্ছে তুমি এই ছোট্ট জায়গাটাকে ফোকাস করেছো। তো এটাই কিন্তু মেনলি হয়ে থাকে। মানে আমরা একটা হয়তো সাবজেক্টিভ ড্রয়িং প্র্যাকটিস করি, তো সাবজেক্টিভ ড্রয়িংয়ের মধ্যে হয়তো আমরা কিছু হয়তো একটা জায়গা প্র্যাকটিস করি, কিন্তু ওইভাবে কিন্তু গ্লোবালি মানে একটা কিছু দিয়ে দিল সেটা কিন্তু আমরা প্র্যাকটিস করি না। এটা সত্যি, মানে প্রচুর জনের কাছে সাবজেক্টিভ ড্রয়িংয়ের মধ্যেও মানে অনেকের মানে অনেক কি বলবো, অনেক কোয়েশ্চেন থাকে যে সাবজেক্টিভ ড্রয়িং অ্যাকচুয়ালি কি, এভরি পোস্টার ড্রয়িং কি সাবজেক্টিভ ড্রয়িং? হ্যাঁ দেখো, পোস্টারের মধ্যেও কিন্তু একটা সাবজেক্ট রয়েছে, তো তাতে অসুবিধার কি আছে? দেখো আমি ওরকমভাবে কোনো ডেফিনেশন বা দুটোকে মানে আলাদা সেপারেট করবো না, কারণ দেখো আমার কাছে আমি জাস্ট নর্মালভাবে যেটা ভাববো সেটাকে নিয়ে আমি ডিফাইন করবো। তো হ্যাঁ সমস্ত কিছুই সেম, সমস্ত কিছু সেম। তুমি একটা পোর্ট্রেট করছো, তাকেও তুমি সাবজেক্টিভ ড্রয়িংয়ের আন্ডারে নিয়ে আসতে পারো, তুমি তার মধ্যে একটা সাবজেক্ট ক্রিয়েট করতে পারো। কিন্তু হ্যাঁ তুমি কিভাবে কাজটা করছো, একটা পোর্ট্রেট যেরকমভাবে ড্রয়িং হবে, সাবজেক্টিভ ড্রয়িংয়ে আরও বেশি বেশি ফিগার থাকবে। তার থেকে শুরু করে যখন তুমি পোস্টার ড্রয়িং করবে, সেখানে সিনগুলো ডিফাইন হবে, ওখানে কোনো একটা সিনের মধ্যে বা বলতে গেলে একটা সিনের মধ্যে এত ফিগার থাকবে না, ওখানে কিন্তু সেপারেট সেপারেট থাকবে, ওখানে হয়তো একটা আলাদা মিনিং ইউজ হবে, যেটা সাবজেক্টিভ ড্রয়িংয়ে ওই মিনিংটা ইউজ হয় না। তো এইভাবে কিন্তু অনেক কিছু কিন্তু সেপারেট হয়ে যায়। তো ইটস নট আ ইজি যে তুমি একসাথে, তুমি একজন আর্টিস্ট বা বলতে গেলে তুমি খুব ভালো ড্রয়িং পারো, তার মানে তুমি একসাথে এত কিছু করতে পারো, এটা অনেস্টলি বলছি। আর এই ব্যাপারটা হয়তো তোমরা নিজেরাও হয়তো ধীরে ধীরে হয়তো আইডিয়া করতে পারবে। ইভেন আমি কখনো কাউকে বলি না যে তুমি এটা ভালো পারো ওটা খারাপ পারো, কারণ দেখো তোমরা প্র্যাকটিস করছো, তোমরা আমাকে দেখাচ্ছ, সেটা যথেষ্ট ভালো লাগে। কারণ আমি সত্যি মানে প্রচুর জনে দেখি যারা হয়তো খুব ভালো পোর্ট্রেট করে, কিন্তু যখন আমি ধরো কোনো একটা এই যে কম্পিটিশানগুলো হয়, তাতে যখন কোনো একটা সাবজেক্ট দেওয়া হয়, তারা কিন্তু অত ভালো করতে পারে না। তো আমি তাদেরকে কখনো বলি না, তার কারণ হচ্ছে দেখো তুমি এতদিন এইটাকে প্র্যাকটিস করে এসছো, কিন্তু তুমি চেষ্টা করছো, মানে যখন তুমি কম্পিটিশনে পার্ট নিচ্ছ সেগুলোকে কিন্তু আইডিয়া নেওয়ার চেষ্টা করছো। এবার তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে একটা হিউম্যান ফিগারকে ভালো করে ড্রয়িং করতে হবে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তোমাকে সিনটা বুঝতে হবে। মানে তোমাকে যখন একটা টপিক দেওয়া হয়েছে, ওই টপিকে কীরকম সিন হয়, কীরকম চারপাশে মানুষজন হয়, কীরকম দৃশ্যটা অ্যাকচুয়ালি হয়, রিয়েলিটিতে কীরকম কম্পোজিশনটা থাকে, সেটাকে ভালো মতোভাবে বুঝতে হবে। তো এটা তুমি বুঝতে পারবে না, বা বলতে গেলে তোমার বুঝতে একটুখানি সময় লাগবে, তার কারণ হচ্ছে তুমি এতদিন খুব প্রচুর প্রচুর তুমি পোর্ট্রেট প্র্যাকটিস করে এসছো। মানে পোর্ট্রেটটা তোমার কাছে পুরো হাতের মোয়া, যাকে বলতে গেলে এরকম, মানে তুমি খুব তাড়াতাড়ি করে দিতে পারবে। কিন্তু
নট ইজি যে তুমি তোমাকে একটা টপিক দিলাম তুমি সেটা করতে পারবে। তো সেম লাইক স্টিল লাইফের ক্ষেত্রে আমি বলবো যে এই তিনটে বা বলতে গেলে আরও প্রচুর প্রচুর পার্ট আছে, এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে প্রচুর জন মানে আমি এরপরই মানে একটা কথা তুলবো, মানে যেটাকে নিয়ে আমাকে মানে একজন মেসেজ করেছিল, অনেক দিন পুরোনো একটা ভিডিও আমি ওই ভিডিওতে দিয়েছিলাম, যেটা হচ্ছে 7 ডেজ চ্যালেঞ্জ। তো আমি 7 ডেজ চ্যালেঞ্জে বলেছিলাম যে প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিতে। আর আমি বোধহয় কিছু সেপারেট করেছিলাম, হ্যাঁ কিছু কিছু ওয়ার্ডকে আমার মনে নেই, আমি অনেক আগে করেছিলাম। আর আমি নিজেও ওই 7 ডেজ চ্যালেঞ্জ কখনো করতে পেরেছি কিনা আমি আমার নিজেরও সন্দেহ। কিন্তু হ্যাঁ সত্যি বলতে গেলে একজন আমাকে মানে মেসেজটা অনেক কিছু ডিসকাশন করছিল, তার মধ্যে বলছিল যে এখন কি 7 ডেজ চ্যালেঞ্জটা নেওয়া কি সম্ভব। তো দেখো সত্যি বলতে গেলে আমাদের দিনে 2 ঘন্টা বের করাটা কিন্তু সত্যি খুব প্রেশারাইজ। মানে ইভেন আমি যে পজিশনে আছি সেক্ষেত্রেও প্রেশারাইজ। আমি কাউকে ডিমোটিভেট করবো না, কিন্তু রিয়েলিটিটা বলবো। কারণ দেখো আমি মানে ওরকমভাবে টিচারদের মতো বলি না, মানে অনেক স্যারদের আমি দেখি স্বাভাবিক ব্যাপার, আমাদেরও অনেকের আছে, মানে তারা বলে যে এরকম প্রচুর জন আছে যারা মানে সেই সকালবেলা বেরিয়ে যায়, রাত 11টার সময় বাড়িতে ঢোকে, তারপরে পড়াশোনা করে, আবার সেই সকালবেলা বেরিয়ে যায়। কিন্তু ইটস নট আ ইজি ম্যাটার, কারণ আমাদেরও প্রচুর বন্ধুরা আছে যারা মানে ট্রেন ধরার জন্য সকাল সকাল বেরিয়ে যায়, তারপরে সেই রাত্রির বেলা ভারী ঢোকে, তারপরে মানে চোখ খুলে থাকতে পারে না। তো ওরাও বলে যে আমাদের পড়ার সময়টা ওইটুকুনি, মানে যে দুদিনটা ছুটি পাচ্ছে শনিবার আর রবিবার। তো সেম লাইক মানে তোমাদের কারোর কাছে কিন্তু ওই সময়টা হবে না 2 ঘন্টা, কারণ তোমরা এখন যে পজিশনে আছো তোমাদের কাছে সময় থাকলেও তোমরা এই সময়টাকে ভিজুয়ালাইজ করতে পারবে না। তার কারণ হচ্ছে যে যখন বয়স বাড়তে বাড়তে থাকে না, তখন মানে বলতে গেলে পজিশনও বাড়তে থাকে, তখন মানে কাজও বাড়তে থাকে। তো সেক্ষেত্রে সেই সময় তুমি হয়তো টাইমটা দিতে পারতে, কিন্তু হয়তো তখন তুমি ওইভাবে তোমার মন সায় দিচ্ছে না। এটা কিন্তু ইজিলি হয়, এটা এমন নয় যে মানে হয় না, এটা ইজিলি হয়। আর সত্যি বলতে গেলে এই সময়টা বের করাটা খুব চাপ হয়। শুধু তাই নয়, মানে প্রচুর টিচাররা বলে তো মানে যে ড্রয়িং করতে পারবে, হ্যাঁ এরকম তুমি প্রচুর জনের কাছে শুনে থাকবে যে ড্রয়িং করতে পারবে সে তো সমস্ত কিছু ড্র করতে পারবে। বাট ইটস নট আ ইজি যে মানে তুমি সমস্ত কিছু ড্র করতে পারবে, কারণ তোমার একটা নিজের ইন্টারেস্ট আছে, তোমার নিজের একটা ভিজুয়ালাইজেশন আছে। তুমি একটা জিনিসকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে দেখছো, মানে তুমি একটা পোর্ট্রেটকে যেরকমভাবে ভিজুয়ালাইজ করে তাড়াতাড়ি ড্র করছো, তুমি কিন্তু একটা সাবজেক্টিভ ড্রয়িংকে ওইভাবে ভিজুয়ালাইজ করতে পারছো না। যদি করতে পারতে তাহলে তুমি ইজিলি করতে পারতে। এটাতে প্রচুর সময় লাগে, এর জন্য কিন্তু তোমাকে একটা জিনিসের উপর পার্টিকুলার টাইমে কিন্তু ফোকাস করতে হয়। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এটার উপরই বেস করে, কারণ অনেকেই তোমাদের মাথায়ও এটা বোধহয় আসে যে মানে আজকে আমি ড্রয়িং করতে পারি বলে, মানে আমি তোমাদের কথা বলছি যে তুমি ড্রয়িং করতে পারো মানে তুমি সমস্ত কিছু ড্রয়িং করতে পারো, কিন্তু ইটস নট আ ইজি। মানে সবাই কিন্তু সমস্ত কিছু করতে পারে না। যদি করতে পারতো তাহলে তো এটা হয় না। মানে আমি জানি না, এটা হয়তো অন্য কেউ হয়তো করে দেবে, কিন্তু আমি নিজে কিন্তু এটা ফিল করি। আর সত্যি বলতে গেলে এটা তুমি কোনো টিচারকে বলতে পারো না। কোনো টিচার যদি তোমাকে বলে না যে তুই তো পোর্ট্রেট এত ভালো পারিস কিন্তু এটা কেন আঁকতে পারছিস না, তো তুমি কিন্তু কিছু বলতে পারো না। তোমার সত্যি মনে হবে যে সত্যিই তো আমি কেন পারছি না। তার কারণ হচ্ছে তোমার ওই জিনিসটা তুমি যেভাবে প্র্যাকটিস করো, এই জিনিসটা কিন্তু তুমি ওইভাবে ভিজুয়ালাইজ করে প্র্যাকটিস করতে পারছো না, বা বলতে গেলে করতে পারছো না। তো এটা কিন্তু প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু একটা আইডিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট থিঙ্কিং। তো ভিডিওটা জাস্ট বেসিক্যালি এটাই উপর বেস করে। হ্যাঁ অনেকের কাছে এটা খুবই মানে খুবই আজব টাইপের কথাবার্তা মনে হবে, কিন্তু সত্যি বলতে গেলে তোমরা যারা ছোটো না তারাও কিন্তু এই জিনিসটা আইডিয়া করতে পারবে। মানে যারা ধরো ড্রয়িং করো তাদের কিন্তু সত্যিই মনে হবে যে আচ্ছা আমি প্রচুর পোর্ট্রেট ড্রয়িং করি, কিন্তু একবার যদি আমি কোনো সাবজেক্টিভ ড্রয়িংয়ের ওপর হাত দেওয়ার চেষ্টা করি তখন যেন কীরকম মনে হবে যে না পারছি না, একটা সিনকে ওইভাবে অবজার্ভ করতে পারছি না। ইভেন গাইজ অনেকে সাবজেক্টিভ ড্রয়িং করতে পারে না, কিন্তু পোস্টার ড্রয়িং যথেষ্ট ভালো করতে পারে। কারণ পোস্টার ড্রয়িং কী হয় যে অত বেশি কম্পোজিশন থাকে না। মানে তোমরা দেখে থাকবে আমি যখন এখন টপিক অবজারভেশন যেটা করছি ওটা কিন্তু টোটালি ডিফারেন্ট, ওটাতে কিন্তু টোটালি কিন্তু আলাদাভাবে কিন্তু ব্যাপারটা হয়, যেটা মানে ওখানে হয় না। তো সত্যি বলতে গেলে ওটা অনেক কিছু ভ্যারি করে। তো কি বলবো, তো আমি তোমাদের সাথে এটাই নিয়ে ডিসকাশন করেছি। আই হোপ তোমরা কিছু হলেও কিছু বুঝতে পেরেছো। আমি জানি না মানে তোমরা বুঝতে পেরেছো কিনা, বা আমি কীরকমভাবে এই কথাবার্তাগুলোকে বলেছি। বাট হ্যাঁ সত্যি বলতে গেলে এইগুলো আমি না তো আমি কোনো টিচারের সাথে কনসাল্ট করতে পারবো, বা তোমরাও এটা কারোর সাথে কনসাল্ট করতে, তোমাদের যেন মনে হবে যে না আমার বন্ধুরা পারে তো আমাকেও পারতে হবে। কিন্তু সত্যি বলতে গেলে এটা কিন্তু প্রত্যেকের নিজের নিজের ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন। তো তুমি তোমার পাশের জনকে হয়তো কাউকে দেখছো যে সে প্রচুর ভালো হয়তো পোর্ট্রেট করতে পারে, তুমি তাকে হয়তো কোনো একটা টপিক দিলে সে হয়তো ওই টপিকটার উপর হয়তো ভালোভাবে হয়তো সেটাকে ফুটিয়ে নাও তুলতে পারে, যেটা হয়তো তুমি পারলে, কিন্তু তুমি হয়তো পোর্ট্রেট প্রচুর ভালো প্র্যাকটিস মানে পোর্ট্রেট অত ভালো করতে পারো না, কিন্তু একটা ফিগারকে যথেষ্ট ভালো মতোভাবে কিন্তু ড্রয়িং করতে পারো। তো সমস্ত কিছুই কিন্তু টোটালি ডিফারেন্ট, আর এটা যখন তুমি করবে না তখন বুঝতে পারবে। তাই কেউ যদি আমাকেও বলে আমিও সেটাতে কিন্তু ভাববো যে কীভাবে করবো না করবো। এই জন্য আমি আমার চ্যানেলে দেখবে বেশি পোর্ট্রেট দিই না। হ্যাঁ যখন দিতাম তখন মানে ব্যাক টু ব্যাক কাজ হতো, তখন মানে হাতটা সেট হতো বা বুঝতে পারতে আইডিয়া করতে পারতাম। কিন্তু তারপরে যখন আমি ধরো সাবজেক্টিভ ড্রয়িং দেওয়া শুরু করেছি বা পোস্টার ড্রয়িং দেওয়া শুরু করেছি, তখন মানে ওটা কিন্তু পুরো আলাদা দিকে চলে যায়। তো
এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে তুমি একদিকে সাবজেক্টিভ র্যাঙ্ক করছো বা পোস্টার র্যাঙ্ক করছো, সেটাও কিন্তু ডিফারেন্ট। প্রচুর জন আমার পোস্টার র্যাঙ্ক দেখেও বলে যে তুমি অনেকটা সাবজেক্টিভ র্যাঙ্কের মতনই করো। হ্যাঁ, সেটা খুবই স্বাভাবিক, কারণ আমার সাবজেক্টিভ র্যাঙ্কের উপর ফোকাসটা একটু বেশিই থাকে। ডিফারেন্ট টপিককে আমি ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি, তাই জন্য পোস্টারটা আমাকে করতে টাইম লাগে, কিন্তু তাও আমি প্রচুর স্টাডি করে সেটাকে নিয়ে আসি। তো কি বুঝলে ব্যাপারটা, মানে এতক্ষণ যদি কেউ দেখে থাকো তাহলে কি বুঝলে সেটা আমাকে কমেন্টে জানাতেই পারো। আর তোমাদের কি মনে হয়, মানে প্রত্যেকের মাইন্ডে এই ব্যাপারগুলো ঘটে, এটা মানে আমারও ছোটোবেলায় এই ব্যাপারগুলো আসতো। তো আজকে জাস্ট এইভাবেই মানে একটা ভিডিও থ্রুতে শেয়ার করেছি তোমাদের সাথে। তো তোমাদের কেমন লাগলো, বা তোমাদের কি ভিজুয়ালাইজ বা তোমাদের কি আইডিয়া এটার উপরে আমাকে কমেন্টে জানাও বা হোয়াটসঅ্যাপে জানাও। তো হ্যাঁ, আমাদের প্রত্যেক উইকে একটা করে ভিডিও তো আসবে, আমি বলেইছিলাম টপিকের ওপর কাজ করবো, সেটা কালকে আসবে। এভরি সানডে 5টার সময় আসবে। তো দেখা হচ্ছে সপ্তাহে।